সব গল্পের শুরুটা কিন্তু উত্তর দিয়ে হয় না। কিছু গল্প শুরু হয় একটা প্রশ্ন দিয়ে, আর এমন একটা প্রশ্ন যা আমাদের চেনা জানা সাজানো গোছানো পৃথিবীর ভিড়টাকেই নাড়িয়ে দেয়। একবার ভাবুন তো, আপনি হাম্পির মতো এক বিশাল প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে হাঁটছেন। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। সূর্যের আলোয় হাজার বছরের পুরনো পাথরগুলো চিকচিক করছে। কি অসাধারণ স্থাপত্য! কিন্তু একটু কাছ থেকে দেখতে আপনার চোখে পড়বে ভাঙা মূর্তি, ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেওয়া মন্দিরের দেওয়াল। তখন সেই মুগ্ধতা, সেই বিস্ময় কেমন যেন একটা অস্বস্তিতে বদলে যায়, তাই না? আর ঠিক সেই মুহূর্তেই প্রশ্নটা মনের ভেতর ধাক্কা দেয়। যখন একটা এত সুন্দর জায়গা, তার ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণার ইতিহাসটা আমাদের সামনে মেলে ধরে, তখন কি হয়? আমাদের নিজেদের বিশ্বাসগুলো কি একটু নড়বড়ে হয়ে যায় না? এই যে একটা অস্বস্তি, এই যে সত্যিটা দেখেও না দেখার একটা চেষ্টা, এটাকে ব্যাখ্যা করার জন্য ভারতীয় দর্শনে একটা দারুণ শব্দ আছে, আবরণ। মানে একটা পর্দা বা ভেল। এই আবরণটা কিন্তু শুধু আমাদের মনের ওপর থাকে না, অনেক সময় পুরো ইতিহাসের ওপরেই একটা পর্দা পড়ে থাকে, যা আমাদের আসল সত্যিটা দেখতে দেয় না। তাহলে চলুন আমরা আজ সেই আবরণের পর্দাটা একটু সরানোর চেষ্টা করি। দেখব কিভাবে এক নারীর ব্যক্তিগত একটা সফর ইতিহাসের এক গভীর সত্য খুঁজে বের করার যাত্রায় পরিণত হল। গল্পের কেন্দ্রে রয়েছে রাজিয়া নামের একজন আধুনিক মনস্ক চলচ্চিত্র নির্মাতা। হাম্পিতে একটা ভাঙা মূর্তি দেখতে গিয়ে তার এতদিনের বিশ্বাস, তার নিজের পরিচয়, সব কিছুই যেন একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। মানে, এটা শুধু একটা পুরনো ইতিহাসের গল্প নয়, এটা আসলে সেই সব গল্পের কথা যা আমরা নিজেদের পরিচয়টা টিকিয়ে রাখার জন্য নিজেদেরকেই বলে থাকি। এখানে আমরা একটা অদ্ভুত সংঘাত দেখতে পাই। একদিকে রাজিয়া আর তার স্বামী আমিরের আধুনিক সেকুলার চিন্তাভাবনা। তারা ইতিহাসকে দেখে অর্থনীতি আর শ্রেণী সংগ্রামের চোখে। আর অন্যদিকে হাম্পির ওই চুপ করে থাকা ধ্বংসাবশেষ, যা তাদের এই সহজ সরল ব্যাখ্যাটাকে কিছুতেই মানতে দেয় না। হাম্পির ওই দৃশ্যটা রাজিয়ার মনে বহু বছর আগের একটা স্মৃতি ফিরিয়ে আনে। তার বাবা তাকে একবার সাবধান করেছিলেন, একটা কথা বলেছিলেন যা রাজিয়া তখন পাত্তাই দেয়নি। কিন্তু আজ, এতদিন পর, সেই কথাটা যেন এক ভয়ঙ্কর সত্যি হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। রাজিয়ার এই সংকটটা আসলে শুধু তার একার নয়, এটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন। যখন কোনো কঠিন সত্যি আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আঁকড়ে ধরে থাকা বিশ্বাসগুলোকে ভেঙে ফেলতে চায়, তখন আমাদের কি করা উচিত? আর ঠিক এই পয়েন্ট থেকে রাজিয়ার আসল জার্নিটা শুরু হয়। ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্ব থেকে সে পা বাড়ায় এক ঐতিহাসিক অনুসন্ধানের দিকে। তার স্বামী আমির হাম্পির ধ্বংসের একটা মার্কসিস্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন এটা নাকি শোষিত শ্রমিকদের বিদ্রোহ ছিল। কিন্তু রাজিয়ার মন এটা মানতে পারে না। কারণ তার নিজের জীবনের অভিজ্ঞতা বলে, গ্রামের গরিব মানুষ হয়তো জমি জমা বা টাকা পয়সা নিয়ে মারামারি করে, কিন্তু তারা কখনো নিজেদের দেবতার মূর্তি ভাঙে না। তার এই যাত্রায় একটা বড় মোড় আসে যখন সে বহু বছর পর নিজের গ্রামের বাড়িতে ফিরে যায়। আর সেখানেই সে আবিষ্কার করে তার বাবার এক গোপন জগৎ। তার বাবা শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন স্বশিক্ষিত ইতিহাসবিদ। তার ঘরে ছিল বই আর ইতিহাস নিয়ে তার নিজের হাতে লেখা গবেষণার এক বিশাল ভাণ্ডার। বাবার সেই সব নোটের মধ্যে রাজিয়া একটা লাইন খুঁজে পায়, যা তার পুরো ভাবনাটাকেই বদলে দেয়। লাইনটা ছিল, ইতিহাস চর্চার একটাই লক্ষ্য, সত্যের অনুসন্ধান। ব্যাস, এই একটা বাক্যই তাকে তার এতদিনকার বুদ্ধিজীবী বন্ধুদের শেখানো পথ থেকে সরিয়ে এক নতুন দিশা দেখায়। এখানেই আমরা আর একটা দারুণ দার্শনিক ধারণার সঙ্গে পরিচিত হই, বিক্ষেপ। বিক্ষেপ মানে কি? এর মানে হলো একটা কঠিন সত্যকে ঢাকার জন্য তার উপর ইচ্ছে করে আরেকটা মিথ্যার প্রলেপ দেওয়া। মানে নিজের কোনো মতাদর্শকে ঠিক প্রমাণ করার জন্য অতীতকে বদলে ফেলার চেষ্টা। বাবার সেই গবেষণা আর নোটের সূত্র ধরে রাজিয়া এমন সব কঠিন সত্যের মুখোমুখি হতে শুরু করে, যা তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক বিশ্বাস, সব কিছুকে একেবারে নাড়িয়ে দেয়। সে স্পষ্ট প্রমাণ খুঁজে পায় যে হাম্পির ধ্বংসের কারণ কোনো শৈব বৈষ্ণব সংঘাত ছিল না, যেমনটা তাকে এতদিন শেখানো হয়েছে। তার বাবার নোট আর অন্যান্য ঐতিহাসিক দলিল থেকে সে জানতে পারে, শৈব আর বৈষ্ণব দুই ধরনের মন্দিরই একইভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। এমনকি যারা আক্রমণ করেছিল তাদের নিজেদের লেখা ইতিহাসে এই ধ্বংসলীলাকে একটা ধার্মিক কর্তব্য বলে উল্লেখ করা হয়েছে।
এই সত্যিটা আবিষ্কার করা রাজিয়াকে ভেতর থেকে একদম ভেঙে দেয়। তার এতদিনের চেনা পৃথিবী, তার বিশ্বাস, তার ভালোবাসা সবকিছুই যেন এই কঠিন সত্যের চাপে ভেঙে পড়তে শুরু করে। সত্যিটা খুঁজে বের করার জন্য তাকে একটা বিরাট ব্যক্তিগত মূল্য চোকাতে হয়। এই উপন্যাসের লেখক ভূমিকায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, আমাদের পূর্বপুরুষরা যে ভুল করেছেন তার জন্য আমরা দায়ী নই, কিন্তু যদি আমরা নিজেদেরকে তাদের উত্তরসূরি বলে পরিচয় দিই, তাদের গৌরবের ভাগ নিই, তাহলে তাদের ভুলের দায়ভার নেওয়ার জন্য তো আমাদের তৈরি থাকতে হবে, তাই না? তাহলে চলুন এই যাত্রার শেষে গিয়ে দেখি রাজিয়ার মধ্যে কি পরিবর্তন এলো, এই উপন্যাসের আসল বার্তাটাই বা কী। শেষ পর্যন্ত রাজিয়া তার উপর চাপিয়ে দেওয়া সব পরিচয়, সব তকমা ঝেড়ে ফেলে দেয়। সে ফিরে যায় তার জন্মগত নামে, লক্ষ্মী। এটা কিন্তু কোনো ধর্ম পরিবর্তন নয়, এটা আসলে সবকিছুর ঊর্ধ্বে উঠে শুধু সত্যকে আঁকড়ে ধরার একটা গভীর প্রতিজ্ঞা। একজন শিল্পী হিসেবেও তার একটা চূড়ান্ত উপলব্ধি হয়। সে বুঝতে পারে যে সত্য শিল্পের চেয়েও বড়, আর একজন শিল্পীর আসল কাজ হল সেই সত্যকে প্রকাশ করা। অন্য কোনো উদ্দেশ্যে শিল্পকে ব্যবহার করাটা শিল্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো। শেষ পর্যন্ত এই উপন্যাসের ডাক কিন্তু প্রতিশোধের জন্য নয়, উপলব্ধির জন্য। এখানে বলা হচ্ছে একটা সুস্থ, শক্তিশালী সমাজ কোনো সাজানো গোছানো মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তার আসল ভিত্তি হল আমাদের সবার ইতিহাসকে, তা যতই কঠিন হোক না কেন, সাহসের সঙ্গে মুখোমুখি হওয়ার নৈতিকতা। আর এই আলোচনাটা আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, যা আসলে আমাদের সবার জন্য। যদি আবরণ হয় সত্যের ওপর পড়ে থাকা সেই পর্দাটা, তাহলে সেই পর্দাটা সরানোর জন্য আমাদের নিজেদের জীবনে ঠিক কিসের প্রয়োজন, কোন সাহসের?